আমার মনে হয় না শিক্ষা স্বাধীনতা পেয়েছে। এক, দুই, এই স্বাধীনতা যে আরো কতটা দূরে আছে সেটা এই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে দাঁড়িয়ে দেখতেও পাই না। এই ধরো জেনজি বলো বা জেন আলফা বলো, তারা এই শিক্ষাটাকে বর্জন করছে। মানসিকতার কি পরিবর্তন দেখতে পান জেনজিদের মধ্যে? দে আর আস্কিং কোশ্চেন্স। জেনজিরা আমাদের চারপাশে এখন কি পাচ্ছে, 20 তুমি ওদেরকে ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, ওদের কিছু এসেই যায় না। প্রকৃত শিক্ষা কি একটা ছাত্রকে দরকার পড়লে প্রতিবাদী হতে শেখায়? প্রকৃত শিক্ষা একটা ছাত্রকে প্রতিবাদী হতে শেখায়। এই সোসাইটির এখানে যারা ফ্ল্যাগ বিয়ারার হতে পারতো তারা হচ্ছে টিচার। সেই রকম টিচার তুমি হাতে গুনে বলতে পারবে। যদি এরকম কেউ হতে চেয়েছেন তারা বরুণ বিশ্বাস হয়ে গেছে। এখন 80তম স্বাধীনতা দিবসে আমরা আশাই শুধু করতে পারি আগামী 20 বছরে জেনজিদের পরীক্ষা, আমরা আমাদের পরীক্ষায় ফেল করেছি, তাই তাদের উপদেশ দেওয়ার কিছু নেই। জেনজি তাদের পরীক্ষায় পাশ করলেই হলো। নমস্কার, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ টি ফর টেলস। আজকে আমি রয়েছি মিত্র ইনস্টিটিউশনে এবং আমার সাথে রয়েছেন মিত্র ইনস্টিটিউশনের হেডমাস্টার সায়ন্তন দাস। স্যার, প্রথমেই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। 79 বছর আগে আমরা স্বাধীন হয়েছি। শিক্ষা ক্ষেত্রে আপনার কি মনে হয় আমরা কতটা স্বাধীন আজকের দিনে? হ্যাঁ, এটা খুব অবভিয়াস কোশ্চেন। মানে এটা আমাদের প্রত্যেকটি স্বাধীনতার বক্তৃতা যদি বলো তাহলে সেখানটাতেই আমাদের এই প্রশ্নটা চলেই আসে যে আমরা কতটা স্বাধীন হয়েছি। আসলে স্বাধীনতা মানেও কিন্তু একটা অধীনতা, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আর স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। ইন্ডিপেন্ডেন্স সেটাই যেখানে আমি আরেকজনের ইন্ডিপেন্ডেন্সকে সম্মান দিতে পারি। অ্যাবসলিউটলি। যে দেশ সত্যিকার স্বাধীন সে আরেক প্রত্যেকের স্বাধীনতাকে সম্মান দিতে পারে। ধরে নাও যে আমরা এই মুহূর্তে স্বাধীন, তার মানে আমরা প্রত্যেকে, আমার, তোমার, বাকি সকলের প্রত্যেকটি চিন্তাভাবনাকে সেটাকে স্বাধীন হিসেবে ধরে তাকে নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু তাকে সম্মান দিতে পারি। আমরা কি এরকম একটা দেশে আছি? যদি থাকি তাহলে আমরা স্বাধীনতাটা পেয়ে গেছি। না স্যার, আপনি তো ওভারঅল বলেন, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি যদি শিক্ষা। হ্যাঁ, আমি সেখানেই আসছি। এই যে যদি আমরা পেয়ে থাকি তাহলে কি বললাম যে যদি আমরা আরেকজনের স্বাধীনতাটাকে মর্যাদা দিতে পারি। মর্যাদা দিতে গেলে তাহলে আমাকে তো বুঝতে হবে যে সেই মানুষটির যে ভাবনা চিন্তা সেটা আমার ভাবনা চিন্তার সাথে না মিললেও এটারও একটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতা শেখায় শিক্ষা, ঠিক আছে? যৌক্তিকতা, মৌলিক ভাবনা চিন্তা, ঠিক আছে, মানুষ হিসেবে ভাবনা চিন্তা, এগুলো তো শিক্ষার শেখানোর কথা। যদি এইবার জায়গাটা একটু বোঝো, যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা আরেকজন মানুষের স্বাধীনতাকে সম্মান দিতে শিখে গিয়ে থাকি তাহলে আমাদের শিক্ষা স্বাধীন, কেননা সে আমাদের শেখাতে পেরেছে যে তুমি প্রত্যেকের ভাবনা চিন্তাকে সম্মান করো। কিন্তু আমরা বোধহয় আমাদের দেশে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ভীষণভাবে একে অন্যকে খুব বেশি জাজ করি। জাজমেন্টাল সবাই প্রায়। তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখা যাবে, মানে যেহেতু ধরো তুমি একজন সেলিব্রিটি বলো বা যাই বলো, তুমি একটা মত দিলে, সেই মতের বিরুদ্ধেই ধরো আমি একটা মত বলবো, আমার কিছু যুক্তি থাকতে পারে, আমি তোমায় কিছু যুক্তি দিলাম, তুমি আমায় কিছু যুক্তি দিলে, দুজনের মধ্যেই দেখবে কিছু যুক্তি ঠিক, কিছু যুক্তি বর্জনীয়। দুজনে মিলে তারপরে একটা 3 নম্বর যুক্তি উঠে আসবে, যেটা হয়তো তোমারও নয় আমারও নয়, 3 নম্বর। এটাই একটা সমাজ সচেতনতা। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। হ্যাঁ, একদম। এই সিনথেসিস পার্টটায় আমরা কেউ নেই। প্র্যাকটিক্যালি তুমি যে অ্যান্টিথিসিসের কথা বললে, আমরা অ্যান্টিথিসিসে পড়ে আছি, একে অন্যের অ্যান্টি, আর কিছু না। দেখবে এই সমস্ত জায়গাটায় যদি তুমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখন আমাদের মুখ ধরো, তাহলে আমাদের মুখটা কদর্য হয়ে আছে। তাই জন্য আমার মনে হয় না আমাদের শিক্ষা স্বাধীনতা পেয়েছে। এক, দুই, এই স্বাধীনতা যে আরো কতটা দূরে আছে সেটা এই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে দাঁড়িয়ে দেখতেও পাই না। আমি খুব আশাবাদী আমাদের পরের জেনারেশন। আমি আমার জেনারেশনের উপর একেবারেই আশাবাদী নই, কারণ আমাদের সেই জেনারেশন, আমরা তারা যারা সুখী গৃহকোণকে শিক্ষার আলটিমেট একটা আমন্ত্রণ হিসেবে পেয়েছি,
মানে ভেবেছি যে এটাই শিক্ষার শেষ গোল, একটা সুখী গৃহকোণ সব দিক থেকে। এবং আমরা রাজনীতি, রাজনৈতিক মতবাদ, দেশ, গোটা বিশ্ব এসব থেকে নিজেদেরকে সরানোর শিক্ষা দিয়েছি। ফলে আমাদের জেনারেশনের উপরে আমার কোনো আশা নেই, এবং তার জন্যই কিন্তু আজকে এই অবস্থা। কিন্তু এই ধরো জেনজি বলো বা জেন আলফা বলো, তারা এই শিক্ষাটাকে বর্জন করছে। এবার তাদের পদ্ধতি নিয়ে হাজার একটা কথা হতে পারে, হোক না। একটা সভ্যতা তো অনেক কিছু নিয়ে, অনেক কিছু বর্জন করে তারপরে কিছু তৈরি হয়। আমার আশা যে জেনজি বা জেন আলফা তারা যেভাবেই হোক, তারা এই যে একটা সুখী গৃহকোণের চিন্তা ভাবনাটাকে বর্জন করে ক্রমশ তারা নিজেরা খুব সোজাসুজি স্পষ্টভাবে সত্যিটা সত্যিভাবে একদম শটান বলে ফেলতে পারছে, শটান মনে করতে পারছে, এইটা একটা পজিটিভ সাইড আছে। স্যার, আপনি যেটা বলছেন, ওয়ান থিং ইজ ক্লিয়ার, যে এডুকেশন সিস্টেম আপাতত ইজ নট ইন আ গুড শেপ। একদম না। যদি গুড শেপ হতো তাহলে তুমি হয়তো আমাকে এই প্রশ্নটা করতে না, কারণ তুমি চারপাশে সেই অবস্থাটা দেখতে না যেখানটায় তোমার একটা ধারণা, সেই ধারণা, ধরো তুমি আমাকে আজকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নে কিছু কিছু প্রশ্নে আমি উত্তরটা কতটা দেব সেটা আমি মেজার করতাম না। আমার যে স্বাধীন মতবাদ আমি স্বাধীনভাবেই দিতে পারতাম, কিন্তু আমি দেব না সবটা, কিছুটা দেব, কিছুটা দেব না। তুমিও হয়তো সেটা পুরোটা দিতে পারবে না। সেটা আই গেস সর্বক্ষেত্রেই ঠিক স্যার। ঠিক, একদম ঠিক। কিন্তু এই যে স্বাধীন মতবাদ দেওয়ার ক্ষমতা রাখা, সেটাও কিন্তু একটা সততা। আমরা অনেক সময় বলি যে না, একদম মুখের ওপর সবকিছু বলা উচিত না, ঠিক, একদম ঠিক, যে মুখের ওপর আজে বাজে কথা বলা ঠিক নয়। কিন্তু একই সাথে আমাদের একটা বয়লিং ফ্রগ সিনড্রোমও আছে। বয়লিং ফ্রগ সিনড্রোমে যেটা হয়, আমরা এই অ্যাডজাস্টমেন্ট এটা করতে করতে নিজেদের সব শক্তি কিন্তু ওইখানে দিয়ে ফেলেছি। আমাদের জেনারেশনটা তাই করেছে। নেক্সট জেনারেশন বা আমাদের পরের জেনারেশন যারা এখন চলছে, তারা, তোমাদের জেনারেশন বা তোমাদের পরের জেনারেশনটা হয়তো যারা চলছে, তারা এটা যদি না করে, বা অন্তত এখন যে চেহারাটা দেখতে পাচ্ছি যে তারা এটাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছে, এই অ্যাপ্রোচে খারাপ কিছু আসবে, সবেতেই তো খারাপ আসে। কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে যে নিজেই নিজের ওই বয়লিং ওয়াটারে নিজেই পুড়ে মরবে না, এটা দরকার বিষয়। একটা সমাজকে গড়াতে গেলে তার শ্যাওলাগুলো পরিষ্কার করাটা ভীষণ জরুরি। এবার দেখো, এই উত্তরগুলো তো খুব বড় মাপের, মানে এই উত্তরগুলো অনেকটা ওপেন এন্ডেড, এর সঠিকভাবে ইয়েস অ্যান্ড নো হয় না। শিক্ষাকে কি আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে বেঁধে রাখতে পারি? লোকশিক্ষা, নাটক, কবিতা, গান, নাচ, আঁকা, যত ফর্ম ধরো আর কি, যত রকমের ফর্ম হতে পারে, যেখান থেকে আমি জ্ঞান অর্জন করতে পারছি, সেটাই শিক্ষা। এবং সেটা খেলার মাঠও হতে পারে, একদম অবশ্যই। সেই কারণে শিক্ষার এই যে তুমি বৃহত্তর পরিসরটা যদি ধরো, তাহলে কিন্তু এই সর্বব্যাপী শিক্ষার জায়গাটায় আমাদের ভাবনা চিন্তারই একটা ন্যারোনেস আছে, একটা সংকীর্ণতা রয়েছে। আমরা ধরে নাও, আমার স্কুলে আমি ক্লাস করাচ্ছি, বেশ কিছু ছেলে মেয়েরা তারা ক্লাস করছে, খুব ভালো কথা। আমরা বছরে কটা নাটক তৈরি করি? ধরো একটা বা দুটো। কিন্তু এই নাটকের সময় আমরা নাটকটা করানোর আগে নাটকের রিহার্সাল করাই, পরীক্ষা দেওয়ার আগে আমরা পড়াশোনা করাই, নাটকটা তেমনি মঞ্চস্থ করার আগে রিহার্সাল করাই। এই রিহার্সালটা করানোর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হই গার্জিয়ানের দ্বারা, কারণ তারা মনে করেন যে এটাতে তাদের ছেলে মেয়েদের ক্যারিয়ারের খারাপ হচ্ছে। ঠিক আছে, আমরা অনেকে হয়তো কোনো ক্ষেত্রে আমিও হয়তো অনেক অধিক রিহার্সাল হলে আমরা বলবো যে না, এটা সিলেবাস শেষ করা যাবে না, পড়াশোনা হবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো বলে ফেলছি একটানে, পড়াশোনা হবে না ইত্যাদি, এই ভাবনা চিন্তাটার ভেতরে কত বড় একটা ভ্রান্ত জিনিস ঢুকিয়ে আছে বলতো। অথচ ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটা কিন্তু এভাবে চলেনি। ভারতবর্ষের এডুকেশন সিস্টেমে প্রথমে যখন এই কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতো, তারপরে কিন্তু তারাই আবার, মানে ভারতীয় যারা শিক্ষাবিদ তারাই কিন্তু এটাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলেছে, মানে এটা সাথে থাকবে। এই যে শিক্ষার একটা বৃহত্তর জায়গা, জগৎ, এখান থেকে কোনোভাবে আমরা ওই
কুয়োর ব্যাঙের মতো বাচ্ছি। আর কুয়োর ব্যাঙ থাকলে তাহলে কি আমরা আমাদের বড় পরিসরটা দেখতে পাবো না? শিক্ষা এই মুহূর্তে সেই রকম একটা জায়গায় চলছে। আমরা খুব ন্যারো অর্থগুলো ধরছি। এখন তো আপনাদের স্কুলে সবাই মোটামুটি জেনজি আর জেন আলফা, আপনি জেনজির কথা বলছিলেন, মানসিকতার কি পরিবর্তন দেখতে পান জেনজিদের মধ্যে? দু একটা জিনিস বলি। এক নম্বর হচ্ছে, প্রথমেই যেটা আমরা আমাদের বয়সে দেখতে পাই, তাদের অপরিসীম ঔদ্ধত্য। ঔদ্ধত্য শব্দটা আমরা সবসময় খুব অহংকার, খুব নেগেটিভ অর্থে ব্যবহার করি। আপনি বলছেন জেনজিদের ঔদ্ধত্য? একদম জেনজিদের ঔদ্ধত্য। আচ্ছা আচ্ছা। অপরিসীম ঔদ্ধত্য, ঠিক আছে? এই ঔদ্ধত্য কিন্তু আমরা সবসময় ঋণাত্মক অর্থে ব্যবহার করি। বড্ড উদ্ধত ছেলে, উদ্ধত মেয়ে, এটা বলি না। কিন্তু দেখো, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, আজকে আমরা এই ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসে যখন এই কথাটা বলছি, ক্ষুদিরাম বলো, প্রফুল্ল চাকি বলো, বাঘা যতীন বলো, ঠিক আছে, সূর্য সেন বলো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলো, আমরা অনেকের কথা বলি না, বাল গঙ্গাধর তিলক বলো, ভগৎ সিং বলো, চন্দ্রশেখর আজাদ বলো, হিউজ নাম্বার, ঠিক আছে, যারা নিজেদেরকে না ভেবে, মানে নিজেদের কথা না ভেবে আরো বৃহত্তর পরিসরের কথা ভেবে ঝাঁপিয়ে পড়েছেন, তারা কিন্তু সকলে উদ্ধত ছিলেন। এই ঔদ্ধত্যের একটা ঋণাত্মক দিক আছে, একটা ধনাত্মক দিক আছে। তারা তাদের চারপাশে, তুমি একটু ভেবে দেখো, জেনজিরা আমাদের চারপাশে এখন কি পাচ্ছে? 20 নেগেটিভ 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 নেগেটিভ, ঠিক আছে? তার মধ্যে থেকে তারা তাদের নিজেদের গ্রাসাচ্ছাদনটা, নিজেদের বেঁচে থাকার রসদটা, নিজেদের মনটা, নিজেদের ভবিষ্যতের পৃথিবীটা, সেটা গোছানোর চেষ্টা করছে। যেটাকে আমরা খারাপ করে গেছি, আমাদের জেনারেশন খারাপ করে গেছি, করছি, প্রতিনিয়ত খারাপ করছি, ঠিক আছে? তাহলে তাদের এই সংগ্রামটা আমরা যদি আমাদের চোখে দেখি, তাহলে সীমাহীন ঔদ্ধত্য ছাড়া আর কিছু লাগবে না। কিন্তু আমি বলবো, এই ঔদ্ধত্যের পেছনে কোথাও না কোথাও একটা পুরনো যে পদ্ধতিটা এই পৃথিবীর অনেকটা সর্বনাশ করে দিয়েছে, তাকে ফেলে দেওয়া, তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা বার্তা আছে, দরকার আছে, সেটা আমি মনে করি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে, দেখো, এখন তো এআই এর সময়, ইনফরমেশন হাতের সামনে। তোমার বয়সে আমার কাছে বোধহয় বিশ্বের মানে 1% ইনফরমেশন ছিল কিনা সন্দেহ, কিন্তু আমার মেয়ের কাছে বা আমার মেয়ের বয়সী সমস্ত ছেলে মেয়েদের কাছে, তাদের কাছে টিপ অফ ফিঙ্গার, মানে একদম আঙুলের ডগায় সমস্ত কিছু। তাহলে ইনফরমেশন তাদের দরকার নেই, ইনফরমেশন বুম হয়ে গেছে। কিন্তু ইনফরমেশনটা নলেজ নয়, তাই না? ইনফরমেশনটা নলেজ নয়। তাহলে তারা কিন্তু একটা স্ট্রাগল করছে এই ইনফরমেশনটাকে নলেজে ট্রান্সফার করবার জন্য। এই স্ট্রাগলের পার্টটায় তারা দেখছে তাদের ছোটবেলায় যে কথা দিয়ে তৈরি করা হয়েছিল, না তোমরা সদা সত্যি কথা বলিবে, তোমরা ভুল বলবে না, সেটাই একটু বড় হওয়ার পর গার্জিয়ানরা নিজেরাই সেই আচরণগুলো করছে না। এটা তো স্যার কনভিনিয়েন্সের খেলা, যেটা যখন কনভিনিয়েন্স সেটা তখন বলবে। ঠিক, তাহলে কনভিনিয়েন্সের খেলাটা কারা খেলছে? গার্জিয়ানরা খেলছে, উপরের মহলরা, আপার যে জেনারেশন। জেনজিদের মজাটা হচ্ছে এটা, আমরা আমাদের জেনারেশনে দাঁড়িয়ে আমাদের জেনারেশনটাকে যদি বলো, আমরা কখনো এই প্রশ্নটা করি, আমরা গার্জিয়ানের কাছে এই প্রশ্নটা করিনি। ফলে আমরাও ভেবে নিয়েছি আমরাও এটা করব, তোমরা আমাদের প্রশ্ন করবে না। জেনজিরা তা নয়, দে আর আস্কিং কোশ্চেন্স। এবং গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবীর মনন, গোটা পৃথিবীর বৌদ্ধিক ভাবনা চিন্তা, সেটা কিন্তু প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে, আনুগত্য নয়, প্রশ্ন। সক্রেটিসের শিক্ষা, প্রশ্ন করো, প্রশ্ন করতে শেখো। এমনি এমনি তো ওনাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়নি, কারেক্ট, তাই না? স্যার একটা জিনিস বলুন, আপনি খুব ইন্টারেস্টিং একটা জিনিস বললেন, নলেজ ইজ নট ইনফরমেশন। একদম, ইনফরমেশন বুম হয়ে গেছে, দে আর স্ট্রাগলিং, মানে জেনজি ইজ স্ট্রাগলিং টু ট্রান্সফর্ম ইনফরমেশন ইনটু নলেজ। অ্যাবসলিউটলি। এই ব্রিজটাই তো শিক্ষকদের হওয়া উচিত। একদম, এই ব্রিজটাই শিক্ষকদের হওয়া উচিত। এবং সত্যিকারই বলতে, যেহেতু আমাদের এটা একটা খুব খোলামেলা একটা আলোচনা হচ্ছে, একটু মনের কথাও বলা, তাহলে আমার ভীষণ মনে হয়, দেখো, আর্মিতে কিন্তু নেওয়ার সময় সিরিয়াস যখন নাও, সেখানটায় একটা সাইকোলজিক্যাল টেস্ট হয়। কিন্তু পৃথিবীতে বোধহয় সবচেয়ে বেশি দরকার, শিক্ষকদের যখন শিক্ষকতায় আসতে হবে, সেটা যত নিচু লেভেলে আসবে, তত কঠিন সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে আসে।
নিচু মানে এজ ওয়াইজ বলছি। এজ ওয়াইজ নিচু, আমি অন্য কোনো না, এজ ওয়াইজ নিচু, অর্থাৎ প্রিপারেটরি বা প্রাইমারি এই লেভেলে সাইকোলজিক্যাল টেস্টটা সবচেয়ে শক্ত হবে। প্রিপারেটরি প্রাইমারিতে যারা পড়াচ্ছেন তারা অ্যাকচুয়ালি কাদার তাল পাচ্ছে একদম একদম। মানে তাদেরকে হওয়া দরকার ছিল এই ভারতবর্ষের সেরা মাথা, সেরা মাথা। তারাই তো দেশের অ্যাকচুয়াল কারিগর। হ্যাঁ, মানে তারাই আসল বীজটা পুঁতবেন। ঠিক আছে, এবার দেখো এই ভাবনা চিন্তাগুলো বললে মনে হবে যে একটা পুরো পাগলের প্রলাপ বলছি, কিন্তু সত্যি কথা বলতে স্বাধীনতার কথা যদি ভাবতে হয় তাহলে খোল নলচে বদলে নতুন ভাবে চেষ্টা করা দরকার, ভীষণভাবে চেষ্টাটা থাকতে হবে। ওপরে ওপরে প্রলেপ দিয়ে কিচ্ছু হবে না। আমি মোবাইল কেনার পয়সা দিচ্ছি কি মিড ডে মিল খেতে দিচ্ছি? তোমরা মিড ডে মিল খেয়েছো? না, আমি মিড ডে মিল খাইনি, আমি সরকারি স্কুলে পড়িনি স্যার। আচ্ছা, তো কিন্তু তোমার বয়সে যারা সরকারি স্কুলে পড়েছে তারা মিড ডে মিল খায়নি, ঠিক আছে? বিনা প্রলোভনেই স্কুলে যেত তারা, ঠিক, এবং বেশি আসতো। কোভিড পরবর্তী সিচুয়েশনে বিভিন্ন স্কুল, বিশেষ করে কলকাতার স্কুলগুলো, মিড ডে মিল তো খাওয়ানো হচ্ছে, তারপরে কি স্কুলে আসছে? তারা আসছে না, স্কুল বিমুখ। কারণ স্টুডেন্টরা কি বিমুখ? কারণ গার্জিয়ানরা বিমুখ। স্যার, আপনি আমার ছোটবেলা নিয়ে কোয়েশ্চেনটা করলেন, ওই জন্য আমি জিজ্ঞেস করতে আমার ইচ্ছা করছে। আমার ছোটবেলা আমি দেখতাম অনেক সম্ভ্রান্ত পরিবারের সো কল্ড এলিট, আপার মিডল ক্লাস ফ্যামিলির বাবা মারা তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে স্বতঃস্ফূর্তভাবে পাঠাতো। এখন সেই নাম্বারটা আনফরচুনেটলি ডুইন্ডল করে গেছে, খুব কম। একদম, এটা কারণটা দেখো, তুমি সবকটা স্কুল ধরো, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল ধরো, এই মিত্র ইনস্টিটিউশন ধরো। বাবু বিশ্বেশ্বর মিত্র 1898 সালে তিনি তৈরি করেছেন এই বাড়িটা, ওনারাই থাকতেন একটা সময় এখানটায়। আবার ভবানীপুরে, সেখানেও ওনাদের আত্মীয় বাড়ি, সেইখানেও উনি ওই বাড়িতে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন শুরু করেছেন। সোসাইটি থেকে স্কুলটা উঠে এসছে, তার মানে সোসাইটি তার নিজের প্রয়োজনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি করেছিল। সমাজ মনে করেছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করলে তবে আমাদের সমাজটা এগোবে। ঠিক, একদমই ঠিক কথা। ঠিক তো? এখন সমাজ কি করছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অধিকাংশ, আমি বলছি না সবাই বলে কোনো জায়গায় কিছু নেই, অধিকাংশ ভাবনা চিন্তা কি দাঁড়াচ্ছে? যাচ্ছি স্কুলের ক্ষেত্রে মিড ডে মিলটা পাবো তো, কন্যাশ্রীটা পাবো তো, শিক্ষাশ্রী পাবো, মেধাশ্রী পাবো, সাইকেল পাবো, পাবো, আমি ফোন পাবো, ট্যাব পাবো, অর্জন করব না। অর্জন করতে হয়, শিক্ষা বিদ্যা অর্জন করতে হয়। তার জন্য মেধা শুধু নয়, একটা বিরাট অধ্যবসায় লাগে, এই অধ্যবসায়টা রাখতে হবে। এই যে বেসিক ভাবনা চিন্তাটা গুলিয়ে ফেলে দেওয়া হয়েছে, এবং এটা গুলিয়েছে কাদের? জেনজিদের, জেন আলফাদের না, গুলিয়েছে আমাদের। আমরা গুলিয়ে গেছি। মানে যারা পলিসি মেকার তারা ভেবেছে যে আমরা একটা বেট দিলে স্টুডেন্টরা সেই বেটটা নিতে আসবে, একটা টোপ দেবো, সেই টোপটা দেখে হয়তো যিনি পলিসি মেকার তিনি হয়তো এরকম ভেবেছেন এখন 8টি, ঠিক আছে, রাইট টু এডুকেশন। এই যে রাইট টু এডুকেশনে ভাবনা চিন্তাটা কিন্তু দারুণ। ভারতবর্ষের মতো একটা পিছিয়ে পড়া একটা যদি দেশে, সেখানটায় 14 বছর পর্যন্ত এডুকেশন ফ্রি একটা এডুকেশন, সেটা রাষ্ট্র দায়িত্ব বহন করছে, ঠিক আছে? এবং সেইটার জন্য যা যা লাগবে তাকে স্কুলে আনানোর জন্য বাস হোক, জামা কাপড় হোক, খাওয়া দাওয়া হোক, সব আমি দেব। এই ভাবনা পর্যন্ত, এই যে রাষ্ট্রের দায়িত্ব, এই জায়গাটা দারুণ, ফ্যান্টাস্টিক, এই ভাবনা চিন্তাটা মার্ভেলাস। কিন্তু দেখো, রাষ্ট্র তার দায়িত্ব আমি সব দেব, কিন্তু রাষ্ট্র এই দায়িত্বটা কি নিতে পারছে? আমি তাকে দিয়ে এই যে যা যা দিচ্ছি তার যে মূল্য, সেই মূল্যকে মূল্যায়িত করবার শিক্ষাটা দেব।
আমরা শিক্ষাকে বহন করিনি, বাহন করে চলেছি। ঠিক আছে, এই কারণেই মানে কবিগুরু উনি অসাধারণ সব কথা লিখে গেছেন একটা সময়। আমরা নিশ্চয়ই সেই কাকাতুয়ার কথাটা জানি, যাকে শিক্ষা দেওয়ার জন্য পুঁথি গেলানো হচ্ছিল। আমরা কি করেছি, ওই বাহ্যিক আচার আচরণটাই রয়ে গেছে। এর ভেতরে যে এস্থেটিক অ্যাপিল, দেখো রাইট টু এডুকেশনের যে ভেতরে এস্থেটিক অ্যাপিলটা, যে আমি তোমাকে সব দিচ্ছি, তুমি এগুলোর মূল্য দাও, মূল্য দিয়ে রাষ্ট্র তোমার জন্য এত কিছু করছে, তুমি রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দাও। তুমি এই রাষ্ট্রের একজন নাগরিক, তুমি একজন ভবিষ্যতের নাগরিক হতে যাচ্ছ, তুমি শিক্ষিত হও, মিনিমাম একজন শিক্ষা নাও। সেটাই তো শিক্ষা ব্যবস্থার ইমপ্লান্ট করা দরকার ছিল, যে তোমার জন্য রাষ্ট্র এত কাজ করেছে, বা তোমাকে রাষ্ট্র এত কিছু দিয়েছে, এবার তোমার দায়িত্ব রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার। সেইটা এই এখনকার শিক্ষা ব্যবস্থা কি সেইটা ছাত্রদের মাথায় ঢোকাতে পেরেছে? আমি প্রশ্নটা কেন জিজ্ঞেস করছি স্যার, এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এমন একটা রাজ্যে বাস করি বা এমন একটা দেশে বাস করি যেখানে সরকার বলছে তারা রাষ্ট্রবাদী। রাষ্ট্রবাদী মানে কি, যে এমন একজন সরকার যে রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা সরকারই করে, বাট তারা নিজেদের এই রাষ্ট্রবাদী অ্যাঙ্গেলটাকে অনেক বড় করে জাহির করে। দিল্লিতে তো সেন্ট্রাল গভর্নমেন্টে রাষ্ট্রবাদী সরকার 2014 সাল থেকে আছে। নিউ এডুকেশন পলিসি এসছে, নিউ এডুকেশন পলিসি আসার পরেও কি আপনি দেখতে পাচ্ছেন কোথাও গিয়ে যে এডুকেশন সিস্টেমের মধ্যে এই যে রাষ্ট্রকে তোমায় ফিরিয়ে দিতে হবে, এই ব্যাপারটা কোথাও সিস্টেম স্টুডেন্টদের মধ্যে দিতে পেরেছে, আনতে পেরেছে? মানে সাংঘাতিক প্রশ্ন করেছে, যদিও এই প্রশ্নটার ম্যাক্সিমামই হয়তো পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, কেননা এই প্রশ্নটার উত্তর দেওয়ার সৎসাহসটা আমাদের কারোর আছে, বিশেষ করে শিক্ষক হিসেবে আমাদের আছে কিনা সত্যি একটা বিরাট প্রশ্ন। তুমি শিক্ষকদের করলে তো প্রশ্নটা পার্টিনেন্ট কোশ্চেন করেছো একদম। এক কথায় যদি বলি তাহলে উই হ্যাভ ফেলড। কারা ফেল করেছি? আমরা যারা শিক্ষকরা। কেন বলছি, এর কারণটা বলি। পলিটিশিয়ানকে আমরা একটা সময়ের পর পলিটিশিয়ানকে ধরে নিয়েছি তারা একটা অন্য গ্রহের জীব। তারা আমরা যে নৈতিকতা, নীতি নৈতিকতা শিখে বড় হচ্ছি, সেগুলোর ভায়োলেশন করাটাই পলিটিশিয়ানদের কাছে বা আমলাদের কাছে একটা বড় বুদ্ধির খেলা। এইটা কারা তৈরি করেছে? আমরাই তৈরি করেছি। আমরা ওদের অনৈতিকতাগুলোকে লেজিটিমাইজ করে একদম লেজিটিমেট করে দিয়েছি। কিন্তু এই জায়গাটা কারা বিরুদ্ধাচরণ করতে পারত স্ট্রংলি? সোসাইটি, সমাজ। এই সোসাইটির এখানে যারা ফ্ল্যাগ বিয়ারার হতে পারতো তারা হচ্ছে টিচার। ঠিক আছে, সেই রকম টিচার তুমি হাতে গুনে বলতে পারবে। যদি এরকম কেউ হতে চেয়েছেন তারা বরুণ বিশ্বাস হয়ে গেছে। এই মিত্র ইনস্টিটিউশনেরই টিচার বরুণ বিশ্বাস। একদম, মানে যে কারণে আমরা মিত্র ইনস্টিটিউশন মেইনে বরুণ বাবু এসেছিলেন, থেকেছিলেন, এবং যেহেতু ওনার উপস্থিতি এখনো এখানে সব জায়গায় রাখা হয়, তাই জন্য আমরা চেষ্টা করি, আমরা ভাবি অন্তত যে যেন খানিকটা অন্তত রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া যায়, আমার দেশের কাছে ফিরিয়ে দেওয়া যায়। কারণ যে বইটা, যে সাইকেলটা আমার ছেলে বা মেয়ে পাচ্ছে, বা যে খাবারটা আমার ছেলে বা মেয়ে পাচ্ছে, তার যে পয়সাটা রাষ্ট্র দিচ্ছে, সেই পয়সাটা হয়তো কোনো এক চাষি, কোনো এক মুটে, কোনো এক মজুরের ঘর থেকে এনে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো এটাই দরকার স্যার, যে এটা বোঝানো, যে হু ইজ, স্পেশালি গভর্নমেন্ট ইনস্টিটিউশনস এর এটা বোঝানো দরকার যে হু ইজ ফান্ডিং ইউ। রাইট, তোমার একটা দায়বদ্ধতা আছে। আমি সরকারি স্কুলে পড়িনি, কিন্তু আমি আমার হায়ার এডুকেশন সরকারি ইনস্টিটিউট থেকে করেছি। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আমি যেটা করেছি সেটা আমি একটা সরকারি ইনস্টিটিউশন থেকে করেছি। তো আমি কোথাও না কোথাও গিয়ে সরকারের কাছে ঋণী, যে আমি যে টাকায় যে শিক্ষাটা পেয়েছি, আমি যদি প্রাইভেটে করতে যেতাম সেটা আমি পেতাম না। আজও স্যার হায়ার এডুকেশন যেখানে হয়, আইআইটি, আইআইএম, আমি আইআইএমসির ছাত্র, এইখানে লোকে চেষ্টা করে যেতে, অ্যাসপায়ার করে যেতে, কিন্তু আমি এইটা দেখতে পাই না কেউ অ্যাসপায়ার করছে আমি সরকারি স্কুলে পড়তে যাব। লোয়ার লেভেলে মানুষ তাদের ছেলে মেয়েদের সরকারি ইনস্টিটিউশনে পাঠায় না কেন?
হ্যাঁ, এই বিশ্বাসটা ভীষণভাবে চলে গেছে, ঠিক কথা। এই বিশ্বাসটা চলে যাওয়ার জন্য 75% দায়ী আমরা, যারা এই সরকারি স্কুলে টিচার। আচ্ছা, 75% দায়ী আমরা। কেন আপনি নিজেদের কেন? হ্যাঁ, বলে দিই এটা কেন। এর কারণটা হচ্ছে, কারণ আমরা যারা সরকারি স্কুলে নিজেরা চাকরি করছি, নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎটা সিকিউর করবার চেষ্টা করছি, তাদের অধিকাংশ, বিশেষ করে শহরাঞ্চলের অধিকাংশ, গ্রামাঞ্চলে নয় এখনো, তা শহরাঞ্চলের অধিকাংশই আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়াচ্ছি না। কলকাতার বুকে তো বটেই, হাওড়া, তুমি একটু একটু বড় শহরের জায়গাটা দেখো, আরবান এন্ড সেমি আরবান, হ্যাঁ সেমি আরবান, সেখানটায় প্রাইভেট স্কুলগুলোর এত রমরমা, কারণ আমরা সেখানটায় পড়াচ্ছি তাই। আচ্ছা, তুমি এখানে যত গভর্নমেন্ট টিচার যত রয়েছে, তিনি যদি বিশ্বাস রাখেন যে আমি যে সিলেবাসে পড়াচ্ছি সেই সিলেবাসটা সেরা, মনে করেন না, মনে করেন অন্য আরেকটা আমার কম্পিটিটিভ লেভেলে যেতে হবে, আমার ছেলে বাড়ি গাড়ি, ছেলে মেয়ে অসাধারণ সমস্ত একটা জায়গায় যাবে, সে কখনো সরকারি স্কুলে পড়ে যেতে পারে না। কেন? কারণ আমি যা পড়াই তাতে বিশ্বাস নেই। আমি যদি আমার পড়ানোতে বিশ্বাস রাখি, তবে আমি জানি যে আমার এই সিলেবাসটা সেটা আর সমস্ত সিলেবাসের সাথে অ্যাট পার। তুমি যদি আমাদের কাউন্সিলের, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সিলেবাস দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস, ইট ইজ ভেরি গুড সিলেবাস। তুমি কিছুতেই বলতে পারবে না সিলেবাস খারাপ, অত্যন্ত ভালো সিলেবাস, কিন্তু বইগুলো অত্যন্ত খারাপ। আমি আপনাকে কেটে একটা প্রশ্ন বলো। আপনি বললেন যে 75% দোষ টিচারদের, দেন ইউ আর সেইং দ্যাট সিলেবাস ইজ গ্রেট, বুকস আর ব্যাড। টিচাররা তো বই লেখেনি স্যার। না, টিচাররা বই লেখেনি, আমি বলছি তো সেই জায়গাটায় আসছি। 75% কেন বলেছি? কারণ আমাদের একটা বিশাল দায়িত্ব আছে। দেখো, আমরা সরাসরি ডিল করছি, আমরা সরাসরি সেই মননের সাথে কাজ করছি। আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে পারিনি। আমরা ভেবেছি আমার বাচ্চাটাকে, আমার বাড়ি, আমার যে বায়োলজিক্যাল সন্তান, সেই বাচ্চাটাই সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য। আর বাকি যে যারা, তারা যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে পড়ে, তাহলে তারা একটা মেকশিফট, একটা এলোমেলো একটা জায়গায় পড়বে। সুতরাং তারা গিয়ে পড়ুক, পরের ছেলে পরমানন্দের মতো পড়ুক, আমার ছেলে মেয়ে যেন এর থেকে বেটার জায়গা একটা পায়। বেটার জায়গা বলতে আমরা কোথায় দিচ্ছি? অজস্র পয়সা খরচ করে যে প্রাইভেট স্কুলগুলোতে দিচ্ছি, আমরা কখনো ভেবে দেখি না কিন্তু এটা, যে একটা জিনিস ভাবা যাক, ওয়ার্দি কি? এগুলো কি আদৌ ওয়ার্দি? ওয়ার্দি নয়। যে বিপুল পরিমাণ খরচ করা হয়, কিন্তু তাও দেখো, তুমি তো উচ্চবিত্তের কথা বলছো, আমি বলছি নিম্ন মধ্যবিত্তরাও এখনো সরকারি স্কুলে পাঠাতে চাইছে না। কেন? তাদের বিশ্বাসটা চলে যাচ্ছে এই কারণে, কারণ এই চারদিকে আমাদের চারপাশে একটা এমন কথা ভাসছে, বা এমন একটা গুজব তৈরি হয়ে গেছে, এমন একটা ধোঁয়া তৈরি হয়ে গেছে, যে ধোঁয়া বলছি কিন্তু, কারণ ধোঁয়াতে সত্য দেখা যায় না, এই ধোঁয়া ওই জন্য বলছি, এমন একটা ধোঁয়া তৈরি হয়ে গেছে যে না, ওখানে গেলেই স্মার্টেস্ট অ্যান্ড সেফেস্ট এডুকেশন পাওয়া যাবে। কিন্তু তুমি যদি তার সাথে সিলেবাস নিয়ে তর্ক করো, তাকে যদি সিলেবাসটা বোঝাও, তাকে যদি সিলেবাসের ভেতরে যে প্রত্যেকটা জায়গা যেগুলো ধরবার চেষ্টা করা হয়েছে, দেখো, একটা গভর্নমেন্ট কিন্তু পলিসি ঠিক করবে, তাই না? এবার পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু আমরা সবাই রয়েছি। তাহলে গভর্নমেন্ট পলিসি ঠিক করেছেন, ইমপ্লিমেন্টেশনের লোকগুলো যদি আমরা গলদ করে দিই প্রত্যেকটা জায়গায়, তাহলে এই পুরো দায়টা আমাদের সকল। স্যার, আমি আপনাকে একটা ফ্লিপ সাইড বলছি। আপনি যেহেতু কনভারসেশনে গভর্নমেন্ট নিয়ে এলেন, আর আপনি বললেন না ধোঁয়া, দ্যাট ইজ মিথ, তাই তো? একটা মিথ তৈরি করা হয়েছে। তো একাংশ মনে করে যে এই যে মিথটা তৈরি করা হয়েছে, এটা ডেলিবারেটলি তৈরি করা হয়েছে, এবং এটা ডেলিবারেটলি তারা তৈরি করেছে যারা পাওয়ারে বসে আছে। আমি গভর্নমেন্টই বলছি এখানে। একদম। কেন করেছে? বিকজ গভর্নমেন্ট, যদি খুব লুজলি বলি, তাহলে এরা যত বেশি জানে তত কম মানে, এক। এবং দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্ট চায় না এডুকেশনে তাদের একটা বিশাল পরিমাণ খরচা করতে হোক।
আপনি যদি দেখেন রেকমেন্ডেশন বলছে, বিভিন্ন কোঠারি কমিশনের রেকমেন্ডেশন বলেছিল 6% জিডিপি দিতে হবে। আমরা কি আদৌ দিই জিডিপি 6%? দিই না তো। তো এই যে মিক্সটা, যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আর ব্যাড, এটা গভর্নমেন্টই তৈরি করেছে, সো দ্যাট গভর্নমেন্ট ডোন্ট নিড টু স্পেন্ড। হ্যাঁ, আমি ওই জন্য 75% দিয়েছিলাম টিচার। ঠিক আছে না, এর পরে 25%টা তো রয়েছে তাদের জন্য। ঠিক আছে, আসলে কেন 75% টিচারদের দিয়েছিলাম, কারণ আবার বললাম যে ব্যাড পিপলরা ব্যাড কাজই করবে, তাদেরকে রেজিস্ট করবার জন্য গুড পিপলদের ভোকাল হতে হবে বা তাদের বিদ্রোহ দরকার। পৃথিবী প্রত্যেকটা সময় পৃথিবী খারাপ হয়েছে বা অসুবিধায় পড়েছে, নষ্ট হয়েছে খারাপ মানুষদের জন্য নয়, ভালো মানুষদের চুপ থাকার জন্য, নিশ্চুপ থাকার জন্য। প্রকৃত শিক্ষা কি একটা ছাত্রকে, এই ভালো মানুষ আপনি যেটা বলছেন সেটা হতে শেখায়? ইন আদার ওয়ার্ডস, প্রকৃত শিক্ষা কি একটা ছাত্রকে দরকার পড়লে প্রতিবাদী হতে শেখায়? প্রকৃত শিক্ষা একটা ছাত্রকে প্রতিবাদী হতে শেখায়। আচ্ছা, কেন বলছেন? কারণ সে প্রশ্ন করতে পারবে। প্রকৃত শিক্ষা প্রশ্ন করতে শেখায়। প্রশ্ন করলে তুমি যদি ভালো কাজ করো, তাহলে যে প্রশ্নটা করবে তোমার অ্যান্সারটা খুব কনফিডেন্সের সাথে আসবে। তুমি যদি খারাপ কাজ করো, তাহলে যখন প্রশ্ন করবে তুমি পালাতে চেষ্টা করবে, তখন তুমি প্রশ্নটাকে দমাতে চেষ্টা করবে, তখন শুরু হবে বাকি সব পলিটিক্যাল ডোলড্রামস, তাই না? যেখানে অত্যাচারী কি করে, অত্যাচারী তো কনভিন্স নয় যে সে নিজে সব কাজ ঠিকঠাক করছে, সে ডিপ ডাউন জানে সে অত্যাচার, সে জানে যে সে অত্যাচারী। হ্যাঁ হ্যাঁ, কনসিয়েন্স তো সবার আছে, একদম একদম, তাই না? একদম। সেই জন্য সে প্রশ্নগুলোকে দমানোর চেষ্টা করে, তাই না? তাহলে প্রকৃত শিক্ষা প্রশ্ন করতে শেখায়, একদম প্রশ্ন করতে শেখায়। আমরা প্রশ্ন করলে কেউ যদি আমার মুখের উপর কথা, বড্ড মুখের উপর কথা বলছিস বলি, তার মানে আমি ওখানে ভয় পেয়ে গেছি, বা আপনার কাছে আনসারটা নেই। ইয়েস, আনসার নেই বলেই আমি ভয় পেয়ে গেছি। ভীতুদের স্থান এডুকেশন এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় নেই। এডুকেশনের জায়গায় অরুণের মতো লোকেরাই দরকার, যারা ভীতু নয়। এরকম মানুষ অনেক আছেন, এমন নয় যে সেরকম নয়। নাহলে এই যে বিরাট এডুকেশন সিস্টেমটা না, এই ভাঙাচোরা অবস্থাতেও সেটা যেভাবে টিকে আছে, যেভাবে এখনো সরকারি, আমরা কলকাতা বা আরবান এরিয়াগুলোতে সরকারি স্কুলে দেখছি আসার প্রবণতা কমেছে, কিন্তু গ্রাম অপশন নেই, দাঁড়িয়ে আছে সরকারি স্কুলের উপরে, তাই না? এবং তুমি দেখো বিভিন্ন জায়গায় গ্রামের যে ছেলে মেয়েগুলো তারা ভীষণ ভালো রেজাল্ট করছে, তাদের ইন্টেলেক্ট কম নয়, দে হ্যাভ মাচ মোর ইন্টেলিজেন্স ইনফ্যাক্ট, হয়তো তাদের সেই এক্সপোজারটা নেই। তাহলে আছে, হতাশার জায়গা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কোনোভাবে প্রশ্ন করার অধিকারটা, প্রশ্ন করার সাহসটা, প্রশ্ন করার মেরুদণ্ডটা প্রত্যেকের কাছে আগে ফিরে আসতে হবে। এবং যিনি অন্যায় করছেন তাকেও নিজের কাছে প্রশ্ন করার অধিকারটা নিজেকে জন্ম দিতে হবে। কিন্তু নিজের কাছে প্রশ্ন করছেন না, তিনি নিজের কাছেও পালাচ্ছেন। প্রকৃত শিক্ষা শুধুমাত্র নিজের কাছে প্রশ্ন করবার অধিকারটা ফিরিয়ে আনবে। এখন যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটাকে আপনি অ্যাজ আ শিক্ষক 10-এ কত দেবেন? আমি 5 দেবো, এই কারণে, কারণ এটা একটা হাফ ফিল্ড ক্লাস। এবার তুমি এটাকে কিভাবে দেখবে তার উপর ডিপেন্ড করছে, হাফ ফিল্ড না হাফ এমটি। আমি তো হাফ এমটি দেখবো। হ্যাঁ, হাফ এমটি দেখলে তাহলে আমাদের এই হতাশাটা জন্ম নেবে যে এটা বোধহয় আর দাঁড়াবে না। কিন্তু হাফ ফিল্ড দেখার পর, মানে হাফ ফিল্ড দেখে কমপ্লেসেন্ট হলে চলবে না, হাফ ফিল্ড দেখার পর বাকিটা ফিল করতে পারছি না কেন, সেই প্রসেসটা শুরু করতে হবে। আমি 10-এ 5ই দেব, যদিও এটা ঠিক যে আজকে 80 বছর হতে চললো, ওই জন্যই আমি হাফ এমটি বলছি। হ্যাঁ, আমরা হয়তো অন্য জায়গায় দাঁড়াতে পারতাম। দেখো, ভারতবর্ষের পুরনো ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, তাহলে এই ভারতবর্ষে যারা যারা ছিলেন, শিক্ষার যে জায়গাগুলো তারা গিয়ে টাচ করে এসছেন অলরেডি, যেভাবে ছুঁয়ে এসেছে, সেই জায়গাগুলো মারাত্মক না। আমি শুধুমাত্র আর্যভট্ট, বরাহমিহির বা লীলাবতী, কণা এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমি বলছি সাধারণ মানুষে যাও। আমি
তুমি ভাবো ইলোরার অজন্তা গুহা, মার্ভেল, একটা মার্ভেল, একটা পাহাড়কে ডাউনওয়ার্ড কেটে তৈরি হলো। আমরা শিক্ষা নিতে চেষ্টা করেছি কি কখনো যে কিভাবে হলো এটা? তার মানে আর্ট, কৌতূহলটা জাগাতে পেরেছে শিক্ষা আমাদের মধ্যে কি? হ্যাঁ, ওই যে বললাম যে শিক্ষা যাতে কৌতূহলটা না জাগাতে পারে তার প্রচেষ্টাই কি আমাদের বইটা করছে না? কে অ্যাপ্রুভ করছে এই বইটা স্যার? বই তো অ্যাপ্রুভ করবে গভর্নমেন্ট। ওই যে 25% রেখে দিয়েছি তাদের জন্য। স্যার দেখুন, মানে আমি বাইরে আমার কিছু রিলেটিভ আছে, কিছু বন্ধু বান্ধব আছে, তাদের ছেলেরা মেয়েরা স্কুলে যায়, তাদের পড়াশোনা শুনি, তাদের পড়াশোনাটা না আমাদের পড়াশোনার মতন ঠিক অতটা বোরিং নয়। তাদের এই মানে এই ছোট বয়সে বইয়ের থেকে তারা অনেক দূরে, তারা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং করছে রাস্তায়, মাঠে। তুমি আমাদের প্রাচীন ভারতের পড়াশোনাগুলো ভাবো, আশ্রমিক চিন্তা ভাবনা, একদমই গাছের তলায় বসে পড়ছে। হ্যাঁ, আশ্রমিক ভাবনা চিন্তা। তারা কিন্তু শুধু পুঁথি পাঠ করছে না, তারা সব করছে, একটা সামগ্রিক শিক্ষা নিচ্ছে, এবং সেই শিক্ষার মধ্যে অস্ত্র চালনাও শিক্ষা করছে কিন্তু। ঠিক আছে, এমন নয় যে সেটাকেও দূরে সরিয়ে দিতে, তাই বলে কি সবাই ধনুর্ধর হয়ে গেছে, সবাই যোদ্ধা হয়ে গেছে, সবাই লোক ধরে মারছে, তা তো নয়। কিন্তু একটা সামগ্রিক চিন্তা ভাবনা, একটা সামগ্রিক শিক্ষা, এটাই আমাদের ভাবনা ছিল। আশ্রমিক চিন্তা ভাবনা নিয়ে স্কুল তৈরি হয়েছে, তো আছে, তো এখন আমাদের বাংলাতেই আছে। আমরা যদি রামকৃষ্ণ মঠ মিশনের কথা বলি, আপনি তো নিজে পড়েছেন ওখানে। হ্যাঁ, আমি পড়েছি, এবং পড়েছি বলে আমি কৃতজ্ঞ, আমি লাকি যে আমি সেখানে পড়েছি। হয়তো আরো অনেকদিন আগে পড়লে আশ্রমিক ভাবনা চিন্তাটা আরো ক্রুডলি জানতে পারতাম। কিন্তু এটা ঠিক যে এই ধরনের আশ্রমিক যে স্কুলগুলো এখনো আছে, তারা কিন্তু তাদের সন্তানদের, তাদের স্টুডেন্টদের একটা সর্বতোভাবে বিকাশ করবারই চেষ্টা এখনো করছে। কিন্তু এখানেও বাধা আছে, বাধাটা আমাদেরই, আবার বলছি আমাদের সেখানেই হয়তো দেখা যাবে যে না, কেন ওইগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লরেটো শিয়ালদা সিস্টার সিরিলের সময় একটা সময় ছিল যখন তারা বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেত ফিলান্থ্রপিক কাজ করাতে, তাই নিয়ে উনি সমালোচিত হয়েছেন। কেন হবেন? এটাই তো শিক্ষার মহত্তর দিক। তাহলে আমি আমার সন্তানকে নষ্ট করছি, কিছু বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ একটা বৃহৎ বড়, মানে হয়তো সবচেয়ে বড় একটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে। বাচ্চাগুলো কেউ এখানে থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা তাদের সাথে এই জায়গাটাকে অ্যাকাস্টম করাইনি, তাদেরকে বুঝতে দেয়নি যে এটা তোমার জায়গা, তুমি একে ভালোবাসো, তুমি একে ঠিক করে রাখলে তবে থাকবে, না হলে থাকবে না, তুমি খারাপ রাখলে খারাপই থাকবে। আমাদের মিশনে ঘর ঝাড় দেওয়ার জন্য আমাদের রোস্টার ছিল, আমরা সেই রোস্টার অনুযায়ী প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান ঘর ঝাড় দিতাম, পরিষ্কার করতাম, নিজের ঘর নিজে পরিষ্কার করতাম। মিশনের পয়সার ক্ষমতা ছিল না যে প্রত্যেকের ঘর পরিষ্কার রাখা, প্রচুর ক্ষমতা তাদের, তারা সেটা শেখাতো। এই কারণে শেখাতো, হয়তো অনেক স্কুলেই শেখায়, যে স্কুল শেখায় তাদেরকে তারা নমস্য এখনো, কিন্তু বিভিন্ন স্কুলে অনেকেই এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন গার্জিয়ানদের তরফ থেকে, এমনকি শিক্ষকদের পক্ষ থেকে, কেন স্টুডেন্টরা এরকম করবে? আমি আমার শিক্ষক জীবনে, আমি যখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, দেখেছি এটা। কেন তারা করবে? আমাদের ছেলেমেয়েরা কি ঘর ঝাড় দিতে এসছে? আসলে গুলিয়ে গেছে গো, সবটা গুলিয়ে গেছে। কাকে সম্মান করব, কাকে করব না, কতদূর পর্যন্ত করব না, আমরা স্বার্থপর হতে 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 ঘরের কোনাটায় গিয়ে ভাবছি যে এই আমার ছায়াটা কেন আমাকে ছুঁয়ে আছে, আমার সাথে থাকবে না। এইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি। আমি আবার বলছি, আশা করছি জেনজিরা সেটা হচ্ছে না, আশা রাখছি। স্যার, আপনি জেনজিদের নিয়ে এত আশাবাদী কেন? পোস্ট কোভিড না, ছেলে মেয়েদের ভেতরে একটা বেশ বড় রকম একটা সাইকোলজিক্যাল ট্রমা হয়েছে। আমি আমার ছোটবেলাকার সময় দিনের পর দিন বাড়িতে রয়েছি, মা বাবার কাছে
খেলতে পর্যন্ত যেতে পারছি না বাইরে। শুনলাম যে বাইরে গেলেই আমার একটা কোনো রোগ হবে, যাতে কেউ না কেউ মরে যাবে। কিন্তু বাচ্চারা তো এতটা ইনফেক্টেড হচ্ছিল না, বা বাচ্চাদের ভেতরে ক্যাজুয়ালিটির ব্যাপারও নেই। এবার এইরকম একটা অবস্থায় আমি দিনের পর দিন ঘরেতে রয়েছি। এই যে মেন্টাল সেটব্যাকটা, এই যে পৃথিবী সম্বন্ধে একটা অন্যরকম ধ্যান ধারণা, আমার ম্যাচুরিটি লেভেলটা ভাবতে হবে। কিন্তু আমি হয়তো ক্লাস 7 বা 8 বা 9 বা 10 বা 11 বা 12 এরকম একটা জায়গায় রয়েছি। আমি উপরের লেভেলটাও ভাবছি, কিন্তু আমি আপাতত এইরকম যদি একটা স্কুল গোয়িং স্টুডেন্টদের কথা ভাবি, তাহলে আমার এই ম্যাচুরিটি লেভেলে ইট উড বি আ ট্রমাটিক এক্সপেরিয়েন্স। ট্রমাটিক, কারণ রোগের বিভৎসটা কিন্তু আমাকে তখনো ছোবে না। কারণ মৃত্যু কাকে বলে, মৃত্যুর কি বিভৎসতা, সেটা তখনও আমি ভাবো না। আমার কাছে সেই ভাবনা চিন্তা তৈরি হবে না। আমার কাছে জীবন তখন অনেক সুন্দর, অনেক মজার, অনেক আনন্দের, অনেক খোলা। আমি যা করি সেটাকে ফুল থ্রটল দিয়ে করি, তাই না? এইরকম একটা সময়ে আমার জীবনটা পুরো আটকে গেল হঠাৎ। তারপরে সময়টা বদলানোর পর সবকিছুই অনলাইনে হয়েছে। কারেক্ট। ফেসবুক, টুইটার থেকে শুরু করে সমস্ত লোকে বাড়ির খবর। আমি আজকে আমার মেয়েটাকে কলমি শাক রান্না করে নিয়েছি, এটাও একটা খবর হিসেবে, রিল হিসেবে ছাড়ছে, বাজারে ছাড়ছে, লোকে দেখছে। কেন দেখছে এবং কেন করছে? কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রাম হচ্ছে সেই জায়গাটা যে প্রথম শিখিয়ে দিয়েছে যে না, তুমিও একজন স্পেশাল। এই যে তুমি একটু রিলটা দিলে, 2জন লাইক দিল, 2জন দুটো কমেন্ট বললো, চতুর্থ জন বললো যে হ্যাঁ আমি ওরকম ভাবে করেছিলাম, 5ম জন 4টে গালি দিল, কিন্তু আমি তো আছি অনেকের সাথে। এটা কিন্তু পুরোটাই ভার্চুয়াল, এর রিয়েলিটিতে এরা কেউ নেই। এই ফেসবুক ইনস্টাগ্রামের বন্ধু বান্ধব এরা হ্যাঁ তারা, এরা রিয়েলিটিতে কেউ নেই, তাই না? এটা সবটাই কিন্তু ভার্চুয়াল। অর্থাৎ এতদিন আমরা একটা বুদবুদকে ভালোবেসে এসেছি। আমি জেনজিদের জায়গা থেকে বলছি, ভালোবেসে এসেছি। জীবনের অনেকগুলো জিনিস আমার কাছে খুব সোজা সাপটা হয়ে গেছে। কদর্যতা, বিভৎসতা, নোংরামি, খারাপ, ভেঙে যাওয়া, প্রতিদিন পেপার খুললে রেপ এর খবর, তার বিভৎসতাকে কেন্দ্র করে প্রতিদিন খবরের চ্যানেলগুলো খুললে সেই নেগেটিভ জায়গাগুলো। আমি তো ইন্টারেক্ট করছি গোটা পৃথিবীর সাথে, গোটা পৃথিবী তো আমার ফিঙ্গার টিপসের উপরে, সবকিছু আমার এখানটায় আছে, সব, এমনকি পর্ন সাইটসও আমার হাতের মধ্যে রয়েছে। কে আমায় থামাবে? অহম ব্রহ্মের মতো আমি ঈশ্বর হয়ে গেলাম একদম পুরো। সেইখানে দাঁড়িয়ে ওরা জেনে যাচ্ছে যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নেই, কোনগুলো আমাদের ভুল বোঝানো হচ্ছে, কোনগুলো আমাদের ভুল বোঝানো হচ্ছে না। দে ক্যান টেক ফ্যাক্ট চেকস। আমার ছোটবেলায় যদি আমাকে বলে দেওয়া হতো যে শোন, হাতি কিন্তু সময় সময় বাঘের মাংসও খায়, ও আচ্ছা, হ্যাঁ হতে পারে। হয়তো এটা সত্যতা আমাকে খুঁজে বার করবার জন্য আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরি খুঁজতে হতো, সেখানটায় অনেকের সাথে কনসাল্ট করতে হতো, অনেকে আমাকে বোকা বলতো, তারপরে না একটা থিওরিতে আসতাম। এখন যদি আমি বলি যে না রে, হাতি কিন্তু বাঘের মাংস খায়, উইদিন ন্যানো সেকেন্ড সে আমাকে 100টা সাইটের 100টা খবর বের করে দিয়ে দেবে যে ইউ আর অ্যাবসলিউটলি ফুল। তার প্রামাণ্য তথ্য আছে। হোয়াট ইজ হোয়াট তাদের কাছে একদম পরিষ্কার। সেই জন্য তাদের একটা ক্লিয়ার থট আছে, সেই থটটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না ঠিকই। ককরোচ জনতা পার্টিকে কেউ সিরিয়াসলি নিচ্ছিলই না, আমিও নেই, যতক্ষণ না পর্যন্ত জায়গাটা নিটের ইয়েকে কেন্দ্র করে, তার পরীক্ষাকে কেন্দ্র করে জেনজিদের যে আন্দোলনটা, এই যে স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক আন্দোলন, এই আন্দোলনটা যতক্ষণ না হলো, আমরা কেউ সিরিয়াসলি নিয়েছিলাম তাদেরকে? এটা ভেবোই না যে নিট পরীক্ষার জন্য এই একটা এরকম আন্দোলন হয়েছে, না, একদম তাই। পুঞ্জীভূত রোষ। ইউ পিপল হ্যাজ ডিভাস্টেটেড, হ্যাজ ডিমলিশড এভরিথিং। আমাদের অফিসেও তো অনেক জেনজি আছে,
এবার আমার ওপরেও ম্যানেজার আছে, তো আমি আমার ম্যানেজারের অনেক অযৌক্তিক কথাতে ঘাড় নেড়ে করে চলে যাই, এখনো যাই। কিন্তু আমি দেখছি আমার নিচে যারা কাজ করে, আমার টিমে যারা রয়েছে, তারা আমার ম্যানেজারের মুখের ওপর জবাব দিচ্ছে, এটা আমি দিতে পারি না। আমি সাইলেন্টলি তাদের কুর্নিশ জানাই। আমার ওয়াইফ ওই প্রতে কাজ করেন, তারাও এই একটাই বক্তব্য যে জেনজিদের নিয়ে ভীষণ অসুবিধা। কি তাদের একটা কাজ বলা হচ্ছে উইকেন্ডে তারা কাজ করবে না। কেন করবে বলুন? রাইট। আমার ওয়াইফের সাথে এটাই কথা হলো, উইকেন্ডে তুমি, তোমার বস, তার বস, তারা রাত দিন এক করে দিচ্ছে কাজ করবার জন্য, রাত দিন এক করে দিচ্ছে তারা কাজ করবার জন্য। কিন্তু জেনজিদের কাছ থেকে তোমরা কাজ পাচ্ছ না, কারণ তোমরা অভ্যেস করে নিয়েছো, তোমরা নিজেদের বয়লিং ফ্রগের সেই জায়গায় নিয়ে গেছো যে তোমরা মরতে রাজি আছো। একদমই তাই। মানে এটা একটা অদ্ভুত ফেনোমেনা, ভালো লাগা খারাপ লাগা দুটোই আছে, কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। আমি আই এম ক্লিয়ার অ্যাবাউট মাই থটস অ্যান্ড প্রসেসেস। দেখো, তো আবার বলছি, তুমি ওদেরকে ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, ওদের কিছু এসেই যায় না। তার এই এসে না যাওয়াটা একটা ঔদ্ধত্য। আমি এই জায়গাটাই বলছি যে ওদের ভেতর একটা সীমাহীন ঔদ্ধত্য আছে, এবং সেই ঔদ্ধত্যটা জন্মেছে সীমাহীন অরাজকতা, অনৈতিকতা, অপ্রাপ্তি থেকে। একদম তাই স্যার। একটাই আমার এখানে ভয়ের জায়গা আছে, সেটা হচ্ছে এই যে সীমাহীন ঔদ্ধত্য, এটা যদি চ্যানেলাইজ প্রপারলি হয়ে যায় তাহলে দেখতে হবে না, তাহলে আমরা সত্যি বিশ্বগুরু হয়ে যাব। কারণ পপুলেশন ওয়াইজ আমাদের পপুলেশন বেনিফিট রয়েছে, কিন্তু এটা যদি প্রপারলি চ্যানেলাইজ না হয় তাহলে সর্বনাশও হয়ে যেতে পারে। একদম। এই যে প্রপারলি চ্যানেলাইজ করানোর দায়িত্বটার একটা বিশাল বড় মানে কি বলবো, এই দায়িত্বটার একটা বিশাল বড় পার্ট তো টিচারদের। একদম। তুমি এই কথাটা বলছো, আমি তোমার থেকে হয়তো নিয়ে ওই কথা বলতে একদম ঠিক। বর্ষার আগায় দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একজন টিচার। আমরা আমাদের যদি সেই দায়িত্বটা বুঝি তাহলে আমরা সেটা করব, কিন্তু আমরা শুধু ভাবছি আমাদের নিজেদের জীবদ্দশা নিয়ে। আমাদের নিজেদের জীবদ্দশাটা সব নয়। ইতিহাস জানবে যে আমরা সেই সময় আমাদের দায়িত্ব পালন করেছিলাম কিনা। সবাই বরুণকে মনে রাখে কারণ ও দায়িত্ব পালন করবার চেষ্টা করেছিল। আজকে স্টুডেন্ট যারা, তাদের কাছে বরুণ বিশ্বাসকে আপনি কিভাবে জীবিত রেখেছেন? আমি জীবিত রাখার কেউ নয় গো, প্রথম কথা। স্যার স্কুল, আপনাদের স্কুল কিভাবে জীবিত আসলে রেখেছে? ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, বরুণ বেঁচে থাক, এটা আমরা সকলে চাই। এটা এই আবেগটা শুধু আমাদের না, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা বরুণের সাথে কাজ করেছি বা করিনি, পরে এসেছি। আমি বরুণের সাথে একসাথে কাজ করিনি, আমি পরে এসেছি। যারা বরুণের সাথে কাজ করেছি বা করিনি, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, বর্তমান, প্রাক্তন, আমাদের প্রাক্তন ছাত্রদের বিরাট গ্যাং, তারা একেবারে বরুণের কাছে শিক্ষাও নিয়েছে। তারা ভীষণভাবে ডেডিকেটেড স্যারের জন্য। অভিভাবক অভিভাবিকা, তারা কিন্তু গোটা বছর ধরে আমরা বরুণকে সারা বছর ধরে যাপন করি। আমাদের কাছে বরুণ একটা দিনের জন্য। এখানে অনেকে মঞ্চ বেঁধে অনেক কিছু করেন, অনেক এখানে বিভিন্ন জায়গায় করেন, হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে বরুণ একটা গোটা বছরের যাপন। বরুণ বিশ্বাস একটা শুধু চেহারা, একটা শুধু নাম, স্মিত হাসি রাখা একজন সুন্দর যুব পুরুষ তা নয়। বরুণ বিশ্বাস একটা বড় সাহসের নাম। বরুণ বিশ্বাস একটা বড় আত্মপ্রত্যয়ের নাম। এই প্রত্যয়টা কোনো না কোনো ভাবে আমরা নিজেদের ভেতরে জারিত করবার চেষ্টা করছি। কিভাবে করছেন? দু একটা যদি আমাদের এক্সাম্পল দিই। দেখো, জারিত করবার প্রতি মুহূর্তে তো আর বরুণের কথা বলে কিছু নেই। আমরা যেটা করি সেটা হচ্ছে, বরুণ যখন বেঁচে ছিল আর কি, সেই সময় ও ওই একদম পুজোর আগে আগে খুব বয়স্ক যে মহিলারা রয়েছে তাদের জন্য নিজের পয়সায় বা কারুর থেকে জোগাড় করে সে জামা কাপড় টাপড় দিত, বাচ্চাদের দিত। আমরাও চেষ্টা করি পুজোর আগে একদম গ্রামে, কোনো একটা গ্রামে চলে যাওয়া, যেখানটায় একদম ডাউন ট্রডেন কিছু বাচ্চা, তাদেরকে একটু আগে থেকেই আমরা একটু মাপ টাপ নিয়ে রাখি। আর একটু বয়স্ক কিছু মানুষকে তাদেরকে একটু নতুন জামা কাপড় কিনে আমরা নিজেরাই করি, কিন্তু আমরা টিচাররা, স্টাফেরাই এটা মিলে করি আর কি।
আর তারপরে বরুণকে কেন্দ্র করে সারা বছরেরই কিছু অনুষ্ঠান হতে থাকে। বরুণের নামে আমাদের স্কুল থেকে কিছু প্রাইজ দেওয়া হয়। এমন একটা প্রাইজ দেওয়া হয় যেটা খুব অন্যরকম, সেটা হচ্ছে গোটা বছরের উপস্থিতির হার এই বিদ্যালয়ে যার সবচেয়ে বেশি হয় তার জন্য বরুণ বিশ্বাস বিশেষ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এই কারণ যে বেশি স্কুলকে আসছে, আশা করছি সেই স্কুলের সাথে তার যাপনটা অনেক বেশি। যেই স্কুলকে বেশি যাপন করেছে নিজের সাথে, ঠিক আছে, তাকে আমরা মনে করছি সে বরুণকেও যাপন করেছে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, বাঘাযতীন আছে, বিভিন্ন মানুষ আছে, তাদেরকে আমরা ছুঁয়ে দেখি। এক্স্যাক্টলি ওটাই ব্যাপার, যে ট্যানজিবল উদাহরণ। হ্যাঁ, একটা ট্যানজিবল উদাহরণ। আমাদের সাথে ছিলেন তিনি, আমাদের এর পাশে বসেছিলেন, এই বেঞ্চটায় বসেছিলেন কিছুদিন আগে। এই মানুষটা আমাদের ভেতরে ছিলেন, তিনি এরকম একটা কাজ করতে গেছিলেন। এটা বলি, আমরা চেষ্টা করি আমাদের যেমন। এবার দেখো, আমরা প্রচন্ড স্বার্থপর একটা গোষ্ঠী, ঠিক আছে, আমরা যারা বড় হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি বলতে পারো, আমরা ভীষণ স্বার্থপর একটা জেনারেশন। তারপরেও প্রায়শ্চিত্ত যতটুকুনি করার সেইটুকুনি করারই চেষ্টা করছি। স্যার, আপনি আপনাদের জেনারেশনের উপর এত রেগে আছেন কেন? আমি তো আবার বলছি, আমাদের জেনারেশনের রাজনীতি বিমুখতা এই পৃথিবী, এই দেশকে, এই বাংলাকে নষ্ট করেছে। কিন্তু একটা জেনারেশন, আপনাদের জেনারেশনটাই যখন রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, তখন তো তার একটা প্রেক্ষাপট ছিল। নিশ্চয়ই, প্রেক্ষাপটটা নকশাল আন্দোলন, অবভিয়াসলি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। প্রেক্ষাপটটা নকশাল আন্দোলনকে কেন্দ্র করে অনেক অসাধারণ মাইন্ড তারা একেবারে কি বলবো, নষ্ট হয়ে গেছে একদম পুরো, কতজন পঙ্গু হয়ে গেছে। ঠিক সেই একটা নেগেটিভিটি কাজ করেছে। সেখান থেকে যদি আমরা রাজনীতি বিমুখতা, হ্যাঁ, আমরা রাজনীতি বিমুখতাকে আমরা আমাদের ভেবে নিয়েছি যে এটাই আমাদের জীবনের। আমরা যদি সকলেই আমাদের নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারি, তাহলে গোটা পৃথিবীটাই ঠিকমতো কাজ করবে, এরকম একটা ভাবনা চিন্তা করে নিয়ে আমরা কি করলাম, আমরা শুধু আমি 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 করতে থাকলাম। ওই যে তোমায় একটু আগে বললাম যে স্বার্থপরতার এমন জায়গায় পৌঁছে গেলাম যে ঘরের কোণটায় বসে আমার নিজের ছায়াটাকে আমার মনে হচ্ছে যে না, ওটা কেন আমার সাথে অ্যাটাচ হয়ে আছে, আমি একা থাকবো, আমি একাই সেরা, আমাকে সব পেতে হবে, আমি সব পাবো, আমার ছায়াটা যেন আমার কিছু না পায়, আমি ঘরের কোণটা পেয়েছি, ওটা যেন আমার ছায়াটা না পায়। এই জায়গায়, এই মানসিকতায় পৌঁছে গেছি। একটা প্রেক্ষাপট তো থাকবেই, না হলে এটা হবে কেন? আমার নিজের রাজনীতির প্রতি বিমুখতা আমাকে ভীষণ হন্ট করে। এই যে যারা জেনজি এখন আপনার স্কুলে যারা পড়ছে, হ্যাঁ, তারা কি রাজনৈতিক ভাবে সচেতন? আমি বিজেপি, কংগ্রেস, সিপিএম বলছি। ইয়েস, এই জায়গাটাই মজাটা। এই জায়গাটা আমার বলা উচিত ছিল সেই সময়। তাদের কাছে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূলের কিচ্ছু এসে যায় না। তাদের রাজনৈতিক বিমুখতাটা, তারা রাজনৈতিক বিমুখ নয়। তাদের রাজনৈতিক সচেতনতাটা কি? তাদের রাজনৈতিক সচেতনতা শুধু প্রশ্ন করার অধিকার। আজকে বিজেপি ক্ষমতায় আছে, তাই জন্য বিজেপিকে সময় প্রশ্ন করছে। তুমি দেখো, বিজেপি যেদিন ক্ষমতা থেকে যাবে, ধরো কংগ্রেস এলো, তারা কংগ্রেসকে প্রশ্ন করবে। ঝাড়খণ্ডই তো করছে। হ্যাঁ, তাহলে তারা কংগ্রেসকে প্রশ্ন করবে। আমরা ভেবে ফেলছি আমরা তাদেরকে দেশদ্রোহী ইত্যাদি আজে বাজে কথা বলে তাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে কর্নার করবার চেষ্টা করছি। লাভ নেই, পারবে না, এঁটে উঠতে পারবে না। আমার যেটা মনে হয়েছে, একটা বিপুল শক্তি নিয়ে এরা এসছে, এবং সে শক্তিটা হচ্ছে তাদের মানসিক শক্তি এবং সংখ্যাও শক্তি। আমি আপনাকে একটা ট্রিভিয়া দিয়ে রাখছি। এই যে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার ফ্রেন্ডস বলে সোজা একটা ইনস্টাগ্রাম ভিডিও করছেন, এর পেছনে তো রাজনৈতিক কারণ আছে, নিউমারিক কারণ। 2029 সালে জেন জি আমরা যাদেরকে বলি, তারা ভারতের মোর দেন 36% বেশি ভোটার। তারা এই ভোটার গ্রুপটাকে কেউ চটানোর ক্ষমতা রাখে না। আপনি যদি আরেকটা জিনিসও ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রায় 1-1.5 বছর ধরে লিডার অফ অপোজিশন আমাদের রাহুল গান্ধী, সেও কিন্তু এই জেনজিদের মতন চলা বলা সবকিছু করার চেষ্টা করছে। কারণ 2029-এ এদেরকে কেউ আর সাইডলাইন করতে পারবে না, ওরাই কিন্তু মুখ্য ভয়েস হয়ে উঠবে। আমার কেন জানি আশা যে জেনজি, জেন আলফারা না এই নাটকটা ভীষণ ধরতে পেরে গেছে। এই যে আমরা নাটকগুলো করছি, তাদের বন্ধু হওয়ার নাটক, এই যে অভিনয় করে চলেছি সর্বক্ষণ তাদের সাথে, আমিও হয়তো
আমার ছাত্রছাত্রীদের সাথে তাদের বন্ধু হবার অভিনয় করে চলেছি, আসলে তো তাদের মনের জায়গায় গিয়ে আমি পৌঁছতে পারিনি। আমরা চেষ্টাও করিনি। হ্যাঁ, মানে পৌঁছতেই পারছি না হয়তো। কোথাও কোথাও তো আমার মনে হচ্ছে, কখনো কখনো তো আমার মনে হচ্ছে যে দে আর মোর ম্যাচিউর দেন আস, অন্তত রাজনৈতিক সচেতনতায়। এটা আমি ভীষণভাবে মনে করি। একটা গণতন্ত্র, সুস্থ গণতন্ত্রের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে প্রশ্ন করা। একদম। যেই করে থাকুক না কেন, জেন আলফা করুক, জেন জি করুক, মিলেনিয়াল করুক, যে এই প্রশ্নটা করতে জানে সেই গণতন্ত্রকে সুস্থ রাখতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, তবে একটা জিনিস, জেনজি আজকে প্রশ্ন করছে, একদিন জেনজিকে কেউ প্রশ্ন করবে। জেনজির সেদিন টেস্ট হবে, সে সেদিন প্রশ্ন অ্যাটেন্ড করবে কিনা। এইটা কিন্তু জেনজি কিন্তু এখন টেস্টের জায়গায় নেই। একদিন জেনজি কিন্তু জেন আলফা বা জেন বিটা বা যে আসবে তার প্রশ্ন সম্মুখীন হবে। তখন কিন্তু জেনজি যদি প্রশ্ন করার অধিকারকে সম্মান দিয়ে থাকে, তাহলে সে কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, অথবা প্রশ্নের উত্তর দিতে না পারলে সেটাও স্বীকার করবে যে না, আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই, আমি এটা দিতে পারবো না, আমি পালাবো না। স্যার, আপনার স্কুলে তো জেন আলফাও আছে। জেন আলফাও আছে। তো আমি আপনার খুব লিমিটেড স্পেসেই জিজ্ঞেস করছি, জেন জি এবং জেন আলফাদের মধ্যে কোনো ইগো টাসেল বা ওই আমাদের মধ্যে যেরকম আছে না যে মিলেনিয়ালরা জেন জিদের পছন্দ করে না, তো জেন জি কি জেন আলফাকে পছন্দ করে না, নাকি এইখানে প্যাটার্নটা ব্রেক হচ্ছে? টু আর্লি টু সে একটুখানি, কেননা জেন আলফারা টু ইয়াং। হ্যাঁ, টু ইয়াং, একেবারেই খেলার ছলে আছে। আর জেন আলফারা কোভিডের থেকে অতটাও অ্যাফেক্টেড মনে হয়নি এখনো পর্যন্ত আমার, যতটা জেনজি হয়েছে। আরেকটু মনে হয়, আরেকটু সময় গেলে এটা ভালো বোঝা যাবে। মানে যে সময়টা আমার মনে হচ্ছে 2029 মানে একটা নির্দিষ্ট বছর, যেখানে যে সময়টায় গিয়ে জেন জি আর জেন আলফার ভেতরে এই ইন্টারাকশনটা আমরা দেখতে পাবো। এই প্রশ্নটা খুব দারুণ একটা প্রশ্ন করেছো। মানে এখনো আমি তাদের সাথে সেই ইন্টারাকশনটা দেখতে পাইনি, কেননা জেন আলফা এখনো একটু ইয়ং, মানে এখনো তারাও খানিকটা জেন জিকে একটু ভক্তিই করে, খানিকটা ভক্তি করে না। ভক্তি, এত বেশি ভক্তি থাকলে হবে না, মানে ভক্তি থাকুক ঠিক আছে, কিন্তু প্রপারলি ভক্তি থাকুক। ওই আমার সিনিয়র, তাই জন্য ভক্তি। এই কাজগুলো, যে প্যাটার্নটা জেনজি ব্রেক করেছে, সেই ব্রোকেন প্যাটার্নটা তাদের ক্ষেত্রে ইমপ্লয়েড হলে তারা কিভাবে রিয়াক্ট করবে, এটাই দেখার। কিন্তু এটা সময় বলবে। স্যার, আমি আর একটা জিনিসও জানতে চাইবো, যেটা আপনার কাছে আমি শুনেছি বা আপনার ছাত্রদের কাছ থেকেও শুনলাম, সেটা হচ্ছে এই স্কুলে নাটকের একটা বড় জায়গা রয়েছে। হ্যাঁ, আসলে দেখো, নাটক তো লোক শিক্ষা, যেটা আপনি শুরুতে বলছিলেন। একদম। থিয়েটার এমন একটা ফর্ম, মানে সেখানে সব কিছু থাকবে, যত রকমের আর্ট ফর্ম তুমি ভাবতে পারো সব নিয়ে থিয়েটার। থিয়েটার মানে আলোটা ভালো হয়েছে, বা সেটটা ভালো হয়েছে, বা ওর বলাটা খুব সুন্দর, অভিনয়টা খুব সুন্দর বলেছে, মিউজিকটা ভালো হয়েছে, এটা নয়। এভরিথিং নিডস টু বি ইন সিন। হ্যাঁ, সব জিনিসটা রাইট ইন রাইট প্লেস করে একদম ঠিক জায়গায় আমি একটা গল্প বলতে পারছি কিনা, সেটাই হচ্ছে থিয়েটার। আমাদের স্কুলে থিয়েটারের চর্চা আছে। আমি দেখছিলাম নিচে রিহার্সাল চলছে। ওই স্বাধীনতা দিবসের উদযাপনের একটা ছোট থিয়েটার হবে, সেদিন আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্ম বার্ষিকীটাও পালন করব। সেই জন্য ওনারই একটা ভারী, মানে উনি তো অসাধারণ সব লিখতেন, দেবতাদের ভয় বলে একটা ছোট্ট নাটক আছে, সেইটা আর কি হবে। তা একটা সময় তো এটা ছিল, দেখো গণনাট্যর ব্যাপারটা, গণনাট্য থার্ড ফর্ম অফ থিয়েটার, ঠিক আছে, এই জিনিসগুলো কেন ছিল? এগুলোর মাধ্যমে তো সচেতনতা, লোক শিক্ষা করা। একদমই তাই। ঠাকুরের কথাটা তো আসল কথা, একদম আসল কথা, যে এর মাধ্যমে লোক শিক্ষা হবে। লোক শিক্ষা হলো আসল শিক্ষা। থিয়েটার ফর্মটা আমরা এখানটায় ইনকালকেট এই কারণে করি, কারণ থিয়েটার ফর্মটা এমন একটা ফর্ম যেখানে আমরা ওদের একটা টিম বন্ড তৈরি করা যায়। এই যে টিম বাইন্ডিং, এই একা একা বাঁচছে সবাই, সেইটা নয়। আসলে নাটক এমন একটা ফর্ম, থিয়েটার এমন একটা হোলসাম ফর্ম, যে ফর্মটায় অনেক
কথা, এমন অনেক কথা আছে যে কথাগুলো আমরা সরাসরি বলতে পারছি না, সেগুলো কিন্তু নাটকের মাধ্যমে বলা যায়। যেমন আমাদের রক্তসাথী যে নাটকটা রয়েছে, আমাদের স্কুলের তরফ থেকে আমরা অনেকে ওখানে পারফর্ম করেছিল, সেই কবি রঞ্জন প্রসাদের রাখো হরি আল্লাহ রাখার গল্প একে কেন্দ্র করে, এরই অনুসরণে রক্তসাথী নাটকটা তৈরি। হিন্দু এবং মুসলিমদের এই যে জাতিভেদ প্রথার, এই সমকালীন যে জাতিভেদ প্রথাটা যেটা মাথাছাড়া দিচ্ছে, এবং সেটা সম্পূর্ণভাবে হচ্ছে কিছু পলিটিক্যাল রোল ডান্সের জন্য, সেই জায়গাটাকে ধরার চেষ্টা করা হয়েছে। যে কথাটা হয়তো আমরা সোচ্চারে বলতে চাইছি কিন্তু সবাইকে বলে উঠতে পারছি না, আমাদের স্কুলের তরফ থেকে কিন্তু ওই বলার মাধ্যমটা ছিল হচ্ছে রক্তসাথী নাটকটা। তো স্যার এই নাটকটা কি আপনাদের স্টুডেন্টরা লিখেছে না আপনি লিখেছেন? না না, নাটকটা মানে নাট্যরূপটা আমার করা, কবিতাটা তো কবি রঞ্জন প্রসাদের। আচ্ছা আচ্ছা, নাট্যরূপটা আমার করা। এবার নাট্যরূপটা করার সময় দেখো, নাটক তো খানিকটা ইন্টারপ্রিটেশনও বটে। তা ওই অবভিয়াসলি আমরা একটা ঘটনার ইন্টারপ্রিটেশন করেছি। একটা বরুণ বাবুর একটা ইনস্ট্যান্স, সরাসরি নামটা না নিয়েও সেখানটা একটা দেওয়া হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে চারপাশের যে রাজনৈতিক যে বিচ্ছিন্নতাবাদ, সেই রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদের প্রকোপে পড়ে দুই বন্ধু, তারা এক বিচ্ছিন্নতাবাদিতার এক মৌলবাদিতার প্রকোপের মধ্যে এসে পরস্পরকে মেরে দেয়। সেখান থেকে এদের মাঝখানে একজন থার্ড ফর্ম, যিনি কবি, তিনি ব্যথিত হৃদয়ে সেই জায়গা থেকে চলে যান। আবার যখন ফিরে আসেন, দেখেন জীবন কিন্তু তার প্রবাহ নিয়েই চলেছে। এবং কবিতার শেষে এবং আমাদের নাটকের শেষেও দেখা যায় যে ওই হিন্দু এবং মুসলিমের যে বাচ্চা ছেলে দুটো, তারা কিন্তু আবার একসাথেই ঘুড়ি ওড়াচ্ছে, খেলাধুলো করছে। এই নাটকটাকেই চুজ করলেন, আমরা এই প্রেমাইসটাকেই চুজ করলেন কেন? কারণ আমার সেই সময়টা মনে হচ্ছিল নাটকটা তৈরি হয়েছিল হচ্ছে 2022 সালে। আমার ভীষণভাবে মনে হয়েছিল যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা, আমাদের স্কুলের ছেলেরা, তারা তো দলীয় রাজনীতির কথা বলতে পারবে না, তারা বৃহত্তর রাজনীতির কথা ভাবতে পারে। সেই রাজনীতিতে তখন যে ধর্মীয় মৌলবাদকে আগ্রাসন দেয়া হচ্ছিল দুদিকেই, কেউ হিন্দু কেউ মুসলিম, তাদের মাধ্যমে আমি আমাদের বাচ্চাদের মাধ্যমে এটা দেখানো যে সাধারণ মানুষ যারা, তারা এই বৈরিতায় ন্যাচারালি আবদ্ধ নয় বলছি কথাটা। এটা তো সুপার ইম্পোজ করা। হ্যাঁ, এই হেট্রেডটা সুপার ইম্পোজ করা, হেট্রেডটা সুপার ইম্পোজ করা, এবং তার পরিণতি ধ্বংস। কবি এটা লিখে গেছে, তার পরিণতি কবি রঞ্জন প্রসাদ ভারী সুন্দরভাবে, এটা সাধারণভাবে এটা লিখে গেছে, তার পরিণতি ধ্বংস। তাহলে জীবন কোথায়? জীবন সেই সাধারণ মানুষগুলোর আবার সারল্যে, ওই দুটো বাচ্চা ছেলের সারল্য। স্যার একদম শেষের দিকে চলে আসছি। আপনাকে যদি জেনজিদের জন্য একটা উপদেশ, একটা এমন কিছু মেসেজ দিতে হয় যেটা ওরা পাথেয় করে চললে আপনার মনে হয় আপনি যে ভুলগুলো বা আপনার জেনারেশন যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো ওরা করবে না, সেই ভুল স্টেপগুলোর থেকে ওরা বিরত থাকবে, সেটা কি হবে? ওদের কাছে একদম আমার খুব পিন পয়েন্টেড যেটা কথা, সেটা হচ্ছে দেখো, ইনফরমেশন ইজ নট নলেজ, ইনফরমেশন উইথ অ্যাপ্লিকেশন ইজ নলেজ। এই অ্যাপ্লিকেশনটা ইটস আপ টু ইয়োর উইট, আপ টু ইয়োর ইন্টেলিজেন্স, আপ টু ইয়োর ইন্টারপ্রিটেশন। ইনফরমেশন তোমাদের কাছে অনেক আছে, তোমরা এটার ইন্টারপ্রিটেশন কি করছো সেইটার উপর তোমরা নলেজটা গ্যাদার করবে। গুড নলেজ মানে গুড সিটিজেন, তার মানে গুড ওয়ার্ল্ড। ব্যাড নলেজ, ব্যাড সিটিজেন, ব্যাড ওয়ার্ল্ড। চয়েস ইজ ইয়ার্স। চয়েস ইজ ইয়ার্স। অ্যান্ড আমিও এক্সপেক্ট করবো যে
আমাদের যে নেক্সট জেনারেশনটা, আমি জেনজি নই, আমি মিলেনিয়াল, আমি এক্সপেক্ট করবো জেনজিরা এমন কিছু দৃষ্টান্ত আরো সেট করবে যাতে মিলেনিয়াল, বেবি বুমার আরো যারা যারা আছে তারা যেন তাদের থেকে ইন্সপায়ার্ড হয়। তারা কিন্তু শুধু প্রশ্ন করার অধিকারটা দাবি করছে, আর কিছু না। তারা শুধু বলছে যে তোমরা যারা যেটার দায়িত্বে আছো তোমরা সেই কাজটা কেন করছো না, ব্যাস। একদম একদম, যে প্রশ্নটা সবার করা উচিত ছিল, আমার মনে হয় আমাদের সবার হয়ে জেনজি সেই প্রশ্নটা করবে। এখন 80তম স্বাধীনতা দিবসে আমরা আশাই শুধু করতে পারি আগামী 20 বছরে জেনজিদের পরীক্ষা, আমরা আমাদের পরীক্ষায় ফেল করেছি, তাই তাদের উপদেশ দেওয়ার কিছু নেই, জেনজি তাদের পরীক্ষায় পাশ করলেই হলো। একদম একদম স্যার, আপনার সাথে কথা বলে খুব 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 ভালো লাগলো। এবং আমি আমার দর্শকদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি যে স্যারের কাছে আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা। স্যার যেহেতু মিত্র ইনস্টিটিউশনের মেনের হেডমাস্টার, আমি স্যারের কাছে আরেকদিন এসে জানতে চাইবো বরুণ বাবুর গল্প। আচ্ছা আচ্ছা, সে এক এপিসোড। স্যার যদি একটু আমাদের টাইম দেন, আপনারা যদি রিকোয়েস্ট করেন স্যারকে কমেন্ট সেকশনে গিয়ে যে বরুণ বাবুর গল্প বলতে, তাহলে আরেকদিন স্যার। তবে সেটা শুধু আমাকে না, এখানে অনেকে আছেন গল্প বলার জন্য। একদম একদম, আমি বরুণ বাবুর গল্প বরুণ বাবুর কর্মস্থানে এসে জানতে চাই। হ্যাঁ একদম, বরুণের গল্প একদিন হবে। একদম একদম। থ্যাংক ইউ স্যার, আপনি অনেকটা সময় দিলেন, ভালো থাকবেন, নমস্কার।